আধামে সেলের ভেতরে চুপি চুপি কেউ একজন প্রবেশ করলো। গোটা জেলখানা টেকনোলজি সিস্টেম হ্যাক করা হয়েছে। নিত্যদিন এমন হয়ে আসছে, সন্ধ্যার পর থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত সময়টাই হুট করে ইলেকট্রনিক সিস্টেম করা জানি দখলে নিয়ে নেয়। মাত্র 4-5 মিনিটের মধ্যে আবার সব ঠিক হয়ে যায়। বিএম গ্রুপ থেকে জেলে আনার পর থেকে প্রতি রাতে এমন হয়ে আসছে। একটি বুদ্ধিমান টিম অতি কৌশলে দূরে বসে থেকেও হ্যাক করে ফেলে হাই সিকিউরিটি পাসওয়ার্ড। আজও এমন হলো। জেলের সমস্ত সিসিটিভি ক্যামেরা অটোমেটিক বন্ধ হয়ে গেছে এবং অফ হয়ে গেছে যোগাযোগের সকল পথ। ওয়াকিটকি পর্যন্ত অচল হয়ে গেছে। এই রহস্য বের করতে পারছে না মার্কিন বাহিনী। প্রতিদিন পাসওয়ার্ড চেঞ্জ করা হয় এবং উন্নত মানের টেকনোলজি ইউজ করা হয়। তারপরও ধারাবাহিকভাবে কে বা কারা জানি দুঃসাহসিক কাজটি করেই যাচ্ছে। সব ঠিক হয়ে যাওয়ার পর সকল কয়েদিদের সেলে গিয়ে চেক দিলে সবই ঠিকঠাক থাকে, কিন্তু ভিন্নতা দেখা যায় রকি, ম্যাক্স আর অ্যাডামের সেলে। তিনজনের হাতে শুকনো জাতীয় খাবার থাকে। কে জানে শুভাকাঙ্ক্ষী হয়ে খাবার দিয়ে যায়। সারাদিনের অভুক্ত থাকা আধাম গোগ্রাসে গিলতে থাকে সেই খাবার। কে সেই ব্যক্তি যে রোজ রোজ সাহায্য করতে আসে? কার এত বড় দুঃসাহস ভেতরে পা রাখার? নিশ্চয়ই আধামের সহচর হবে। নিশ্চিত ভিএম গ্রুপের আরেকজন সদস্য হবে, যে সবাইকে বোকা বানিয়ে সঙ্গী দিয়ে হেল্প করছে সোলজারদের নাকের ডগায় বসে। আজও নগ্ন পা টিপে টিপে সন্তর্পণে কদম ফেলে সুপরিচিত শুভাকাঙ্ক্ষী অ্যাডামের নিকটবর্তী হয়ে আতঙ্কিত হলো সে। অ্যাডামের শরীর হিমশীতল হয়ে আছে। অন্যদিন ক্ষুধার্ত মানব হালাল খাবার আর বিশুদ্ধ পানির জন্য চাতক হয়ে থাকে, আর আজ গুটিসুটি মেরে সেলের সিঙ্গেল বেডে শুয়ে আছে। ভয়ার্ত হয়ে দ্রুত শুভাকাঙ্ক্ষী চলে গেল বাইরে গিয়েই মোয়াজকে খবর জানিয়ে দিল তাড়াতাড়ি এখানে চলে আসতে। অ্যাডামের অবস্থা খুবই শোচনীয়। আর্মি আর এজেন্টরা রীতিমতো রাগে ফুঁসছে হ্যাকিংয়ের বিষয়টি নিয়ে। কুখ্যাত দুর্ধর্ষ হ্যাকার ছাড়া এই পর্যন্ত আসা পসিবল নয়। উইলিয়াম পারে না রাগে ক্ষোভে নিজেই নিজের মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে দেয়। গভর্নমেন্টের সিদ্ধান্ত এসেছে সন্দেহজনক গ্রুপটাকে এভাবেই কিছুদিন রাখতে। ধীরে ধীরে এদের তিনজনকে আচমকা এই জেলখানা থেকে সরিয়ে ফেলা হবে। শেষ পর্যন্ত কেউ যেন তিনজনের গায়ে আঘাত না করে, এই অর্ডার এসেছে উপর মহল থেকে। মূলত এই কারণেই উইলিয়াম দাঁতে দাঁত চেপে সহ্য করছে। অ্যাডামকে অকারণেই বিভৎসভাবে অপছন্দ করে উইলিয়াম। আসল কাহিনী হলো অ্যাডাম নত হয় না, এটাই মানতে পারে না উইলিয়াম। 20 মিনিটের মধ্যে মোয়াজ উপস্থিত হলো। তাকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু ভেতরে থেকে খবর আসলো অ্যাডামকে অচেতন রূপে পাওয়া গেছে। তার শিওরে খাবার এবং পানি পড়ে আছে, কিন্তু বেচারের হুঁশ নেই। মোয়াজের বুক খামচে ধরেছে ভয়ঙ্কর ত্রাস। চোরাচুরি করে ঢুকেই গেল নির্দিষ্ট সেলে। ম্যাক্স এবং রকি ভালো থাকলেও অ্যাডাম ভালো নেই। মোয়াজ ঊর্ধ্বশ্বাসে ছিমছাম গরনের আবদ্ধ রুমে ঢুকে দেখলো আর্মড ফোর্সেস মেডিকেল থেকে চেক করতে এসেছে অ্যাডামকে। মোয়াজ বিলম্ব না করে হাঁটু গেড়ে বসে আধামের মাথাটা কোলে নিয়ে আকুল হয়ে ডাকে। অবিলম্বে আধাম লালিত চক্ষু মেলে ধরলো। এরপর ঝড়ের বেগে ঝাড়া দিয়ে উঠে বসলো এবং মোয়াজের গলা চেপে ধরলো। কোনো ভৌতিক সিন হয়ে ভাসমান হলো মুহূর্তটি। 7 জন আর্মি টেনে ছুটাতে পারছে না আধামের হাত থেকে মোয়াজের গলা। আধাম, রকি এবং ম্যাক্সকে সব সময় টহল দেয় আর্মিরা। চিকন দুর্বল শরীরে কোত্থেকে যেন অঢেল শক্তি এসে জেঁকে বসলো বলা মুশকিল। রক্তাভ চোখে দাউ দাউ করা আগুনের লাফার ন্যায় ঝলঝল করছে হিংস্রতা। মোয়াজকে চিনতে পারছে না অ্যাডাম। মোয়াজকে মারার জন্য ব্যাকুল হয়ে গেছে সে। ধপধপ পায়ে আরো 12 জন আর্মি এসে যোগ দিল। তারপর সফল হলো আধামের মরণ থাবা থেকে মোয়াজকে ছুটাতে। কাঁদতে কাঁদতে মোয়াজ মেঝেতে উপুর হয়ে শুয়ে পড়েছে। দম যায় যায় অবস্থা। গলায় আগ্রাসী আঙ্গুলের কালশিটে দাগ পড়ে গেছে। লালা বের হচ্ছে মোয়াজের মুখ থেকে। শিকল দিয়ে বেঁধে ফেলা হলো অ্যাডামকে। গুঙিয়ে গুঙিয়ে শিকল ভেঙে মোয়াজের দিকে তেড়ে ফুটে আসছে অ্যাডাম। যুবককে অতিমাত্রায় অস্বাভাবিক লাগছে। আর একটা শিকল দিয়ে বাঁধা হলো তাকে। মোয়াজ নিজেকে ধাতস্থ করে আধামকে অবলোকন করে। বেশ বড়সড় গড়বড় হয়েছে, বোঝার বাকি নেই। তীক্ষ্ণ মনোযোগে মোয়াজ টের পায় কিছু একটা। ইতিমধ্যেই অ্যাডাম রক্ত বমি করা শুরু করে দিয়েছে। গলগল করে কালচে রক্ত নির্গত করলো পেট থেকে। মোয়াজের গলা এতটাই ব্যথা করছে যে শব্দ করতে পারছে না। প্যান্টের পকেটে হাতড়ে মোবাইল বের করে স্ত্রী সুলতানা রেকর্ডিং করা তেলাওয়াত ছেড়ে দিল। মোয়াজ নিজে তেলাওয়াত করতে পারছে না। এমনভাবে অ্যাটাক হয়েছে তার কণ্ঠনালীতে। সুমিষ্ট নারী কণ্ঠের পবিত্র আয়াত পৌঁছে গেল অ্যাডামের শ্রবণ কেন্দ্রে। আস্তে আস্তে কি থেকে যেন মুক্তি পাচ্ছে অসহায় যুবক। একটা সময় শান্ত হয়ে গেল। মোবাইল থেকে ভেসে আসা সুমধুর তেলাওয়াত শেষ হওয়ার আগেই ঢলে পড়ল অ্যাডাম। মোয়াজ তড়িঘড়ি করে আধামের শিকল খুলছে। আর্মিরা সতর্ক করেছে মোয়াজকে, যে কোনো সময় কন্ট্রোললেস বাঘের থাবা দিতে পারে জ্ঞানহীন আগ্রাসী যুবক। মোয়াজের খটকা প্রকট হলো। গলার ব্যথা প্রশ্রয় না দিয়ে খুঁজতে লাগলো আসল কাহিনী। কমলা কালার ঢিলার শার্টটা আলগা হতেই মোয়াজ বিস্ফোরিত হলো। আধামের কাঁধে কালো কালি দিয়ে অশুভ চিহ্ন এঁকে দেওয়া হয়েছে।
হয়েছে। মুয়াজ ঘন ঘন শ্বাস ফেলে টান দিয়ে শার্ট খুলে ফেলা মাত্রই পিঠের বরাবর উদ্ভাসিত হলো আরেকটি চিহ্ন। কে জানি শয়তানি আলপনা এঁকে দিয়েছে ছেলেটার কাঁধে আর পিঠে। মুয়াজ কাঁপতে কাঁপতে বাইরে চলে গেল পুরুষেরই ফর্সা চামড়ার এঁকে রাখা ওই নিষিদ্ধ চিহ্নের ছবি তুলে। তাড়াতাড়ি এই ছবি পাঠিয়ে দিল মিশরের বন্ধু ইব্রাহিমের কাছে। ইব্রাহিম মিশরের বাসিন্দা, আর ইব্রাহিমের বাবা একজন বৃদ্ধ অভিজ্ঞ আলেম। অল্প কিছুক্ষণের মাঝে ইব্রাহিম তার বাবার মাধ্যমে জানালো এই চিহ্নটি কেউ একজন ইচ্ছেকৃতভাবে ক্ষোভ ঢেলে চামড়ায় এঁকে দিয়েছে। যে এমনটা করেছে সে শয়তানের পূজারী হবে। আদমকে অন্য জগতে উৎসর্গ করেছে, তার চামড়ায় এসব আঁকিবুকি মোহর মেরে। মুয়াজ উদ্ভ্রান্ত হয়ে মিস্টার জ্যাকসনকে বলল আদমের সেলের সিসিটিভি ফুটেজ চেক করতে। 5 মিনিটের মধ্যে খবর আসলো এই কাজ আর কেউ না, ক্লারা করেছে। কোনো মহিলা নিকৃষ্ট প্রতিশোধ এতটাও জঘন্য হয়? মুয়াজ একদলা থুতু নিক্ষেপ করলো মাটিতে। ক্লারাকে বুলেট ছুঁড়ে কতল করতে মন চাচ্ছে। আদমকে স্প্রেয়ের মাধ্যমে অজ্ঞান করে তারপরে এইসব করেছে নোংরা মেয়েটা। ব্ল্যাক ম্যাজিক করেছে আদমের উপর। মুয়াজ ছুটে যায় ভেতরে। মায়া দয়া বিসর্জন দিয়ে আর্মড ফোর্সেস অফিসারকে নির্দেশ দিল এক্ষুনি আদমের কাঁধ এবং পিঠের বৃত্ত আঁকা জায়গা কেটে চামড়া উঠিয়ে ফেলতে। বেহুশ আদমান যখন হুঁশে আসবে তখন মুয়াজকে গলা টিপে ধরা, এসবের কিছুই মনে থাকবে না, শরীর জুড়ে ব্যথা হবে। মুয়াজের কথা মতো তাই করা হলো। কাঠের মূর্তি হয়ে গেছে মুয়াজ। ক্লারাকে খেপিয়ে আদমকে খুব পস্তাতে হচ্ছে। ক্লারা উচ্চ পদের কেউ না হলে আদমের সেলে নির্দ্বিধায় আসতে পারতো না। পিট পিট করে আদম চোখ মেলে তাকায়। নির্জীব তার শ্বাস নিঃশ্বাস। পিঠে কাঁধে ব্যান্ডেজ করা। মুয়াজকে ঢুকতে দেওয়া হচ্ছিল না খুব কষ্টে। আজকের রাতটা আদমের সঙ্গে থাকার জন্য পায়তারা করেছে মুয়াজ। আদম ফিসফিস করে বলে মুয়াজ ভাই ব্যথা পাচ্ছি, অনেক ভয় পাই আমি, আমার সাথে থাকেন প্লিজ। চোখ বন্ধ করলে হাবিজাবি কি জানি দেখতে পাই। বিশ্রী অবয়ব আমাকে ধরতে আসে। অশরীরে কিছু হবে হয়তো। একবার পাপা মাম্মা বুবু আদনানকে দেখি, এরপর পরিচিত অবয়বটা ভীতিকর হয়ে সামনে আসে। আমি তো ভীত ছিলাম না মুয়াজ ভাই, এখন মনে হয় কোনো বাজে জিন তাড়া করছে আমাকে। আপনি থাকুন আমার সাথে। একা একা ভয় লাগে। মুট করে মুয়াজের হাতটা ধরে আকুলতা করে আবেদন করছি যেন তার সাথে থেকে যায়। আদম তুমি কি দেখতে পাও? আমি দেখি তুষারপাতের শুভ্র পোশাকে এক রমণী আলখাল্লা পরে বরফের উপর হাঁটছে। পায়ে বরফের জুতা আর মাথায় শ্বেত পাথরের সাথে বরফের তাজ পরা। কোলে ছোট এক বরফ কন্যা। বরফ কন্যার পিচ্ছি হাতটা ছোটাছুটি করছে। বরফ রানীর দুপাশে একজন তুষার পুত্র আর একজন তুষার কন্যা। তারা চারজন হাসি মুখে এগিয়ে আসতে নিলেই কুয়াশায় মিলিয়ে যায়। হন্ডে হয়ে খুঁজে বেড়ায় আর পায় না। যুবকের আহত চোখের কার্নিশে ঝুলে আছে এক ফোঁটা নরম জল। ঢোক গিরে পুনরায় বলল সেদিন আদনান এসেছিল কোলে করে বরফ কন্যাকে নিয়ে। আমাকে কি বললো জানেন? বলল আদম তোর কাছে আমার মেয়ে প্রথম, আমার কাছে তোর মেয়ে। আদম তোর কাছে আমার মেয়ে এখন, আমার কাছে তোর মেয়ে। তোর মেয়ে ভালো আছে, চিন্তা করিস না। এসব তোর হ্যালুসিনেশন, এসব তোমার হ্যালুসিনেশন। তোমাকে এমন ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যার ঊর্ধ্বে আর কিছু নেই। আদম বোধহয় তা অনুধাবন করতে পারলো না। ছোট শিশুর ন্যায় মাথা গুঁজে দিল বড় ভাইয়ের কোলে। স্নেহ নিয়ে হাত বুলিয়ে দিচ্ছে মুয়াজ। টপ টপ করে পানি ঝরছে শুয়ে থাকা যুবকের ব্যথাতুর আঁখি থেকে। মুয়াজ সাহায্য করছে আদমকে রুকাইয়া করতে। সারা রাত পার হয়ে গেল এমন করে। অতিবাহিত হয়েছে 4টে দিন। ক্রিস্টাল কাচের একটি মুকুট আর একজোড়া জুতা হাতে নিয়ে বসে আছে পূর্ণিমা। স্বচ্ছ কাচের উপর টিপ টিপ বৃষ্টির ন্যায় মোটা মোটা অশ্রুদানা গড়িয়ে পড়ছে সফেদ গাল বেয়ে। স্বামী খুশিতে বাঁকাবাকুম হয়ে কাঁচ আর হীরা দিয়ে এক মুকুট আর একজোড়া ছোট ছোট জুতা বানাতে অর্ডার দিয়েছিল। কন্যা হবে সেই খবর না জেনে আবেগী হয়ে এই কর্ম করেছে। মেয়ের 1.5 বছর হলে তারপর জুতা জোড়া পরতে পারবে সেই মাপ অনুযায়ী বানাতে দিয়েছে। আজকেই তৈরি করা সেই ক্রাউন আর জুতা ওয়াশিংটন এসে পৌঁছিয়েছে। কাছের ঝলকানিতে এক মায়ের দুঃখ বেয়ে বেয়ে গড়িয়ে গড়িয়ে নিম্নমুখী হয়ে পতিত হচ্ছে। এক পলক দেখতে পারলো না ছোট বেবির মুখটা। বিষাদের ঝাপটা দিয়ে গেল তিক্ত বিষাদ ছড়িয়ে। লিভিং রুমে পূর্ণর সাথে পাপড়ে বসে কি নিয়ে জানি নিজেরা আলোচনা করছে। ভিডিও কলে নানার সাথে কথা বলছে। পলাশ মিয়া কেঁদে মুখ লাল করে রেখেছে। বাচ্চা দুটো যার কাছে যায় তারাই কাঁদে। মা অসুস্থ, বাবাকে কাছে পায় না। চিত্রা দেওয়ার নেই। আয়েশা মনমরা হয়ে থাকে। কাইলিও গুনগুন করে কাঁদে। ওরা বুঝে না কি হচ্ছে কি ঘটছে। ওরা ওদের মতো ভাই বোন মিলেমিশে সময় কাটায়। পাপড়ি সোফায় বসে ভাইকে বলল ভাইয়া আমার ভালো লাগে না কিছু, আমারও কিচ্ছু ভালো লাগে না, কাইজ্জা করতে মন চায়। ওদের কথার মাঝে বিশাল দিয়ে এক নির্দয় মানব ফ্ল্যাটে ঢুকে পড়লো। কঠোর তার চাহনি। পলের পোষা কুকুর লিয়াম এসেছে। পাপড়ি ব্রকুচকে জিজ্ঞেস করে হুয়ারি ও। লিয়াম উত্তর দিল না বাচ্চাটার প্রশ্নে। আয়েশি করে বসলো। পূর্ণ তেড়ে ফুড়ে এসে কড়কড়িয়ে শুধালো ওই হালা এটা তোর বাপের ঘর বাড়ি? তোরে লাত্তি না দিতে চইলা যা, না গেলে তোর পাচায় খুন্তি গরম করে চাকা দিয়া দিমু। পোড়া পাচা নিয়ে বইয়েও পারবি না, ঘুমাইতেও পারবি না। শালা গান চুট্টি
জীবনে ছোট্ট মানুষ দেখোস নাই, গাঞ্জা খাইছিস নাকি? তোরে হনুমানের মতন দেখা যাইতেছে, তুই বদন বইরা মুতু খাই আইছস, হেল লাগে পচা গন্ধ আইতাছে। হালা পুহালা তুই যা এনতে, একেবারে সানডে মানডে কুলুচ কইরা দিমু, কিন্তু ইয়াক্কা বুলবুল কইরা তোর উড়াইয়া দিব, জুতার মালা পরাইয়া দেবো। তোর বালের ইংলিশ আমি বুঝি না, বাংলা কইতে পারছো না শালা গান ছুটি, তোরে ঘুষি মারতে মন চাইতেছে। মুরুক্ষ বাংলা কইতে পারে না। লিয়াম স্থির চিতে পাপড়িকে দেখেছে। আধামের মুখের মানচিত্র ভাসে বাচ্চা মেয়েটার মুখে। ভারী আশ্চর্য হয় লিয়াম, কারণ সম্পর্কে ভাতিজি হয় পাপড়ি, তারপরও চাচা ভাতিজির মুখের সামঞ্জস্যতা কেমন করে যেন মিলে যায়। হঠাৎ করেই লিয়ামের মাথায় উদয় হয়ে আদনান আধাম দুজনেই যমজ ছিল, তাই চেহারাও ছিল একই রকম। সেই সুবাদে পাপড়িও জন্মদাতা আদনানের মুখের সাদৃশ্য পেয়েছে, আর তাতেই চাচার সাথে মিলে গেছে। স্রষ্টার কি সুন্দর সুনিপুণ পরিকল্পনা। কে বলবে তারা পিতা কন্যা নয়? কে বলবে তার চাচা ভাতিজি হয়? মিস্টার পল থেকে লিয়াম শুনেছে এই মেয়ের জন্য আধামের জান প্রাণ সব একাকার। প্রাণীর টুকরো হলো কন্যা, একমাত্র কন্যার জন্য আধাম বড্ড ব্যাকুল। লিয়াম আরেকটা হোঁচট খেলো পাপড়ির কপালের ভাঁজ পড়া এবং অভিব্যক্তি দেখে। এইটুকু মেয়ে হুবহু বাবার মতো ভাব ধরে। পাশে দাঁড়িয়ে পূর্ণ আবল তাবল কত কিছু বলে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই লিয়ামের। তার পাষণ্ড বিকৃত মনোবাসনা জেগে উঠল উত্তাল সাগরের ন্যায়। আধামের কারণে স্বাধীনতা শেষ। আধাম পলকে মেরে অচল করে দিয়েছে লিয়ামকে। পুরো দুনিয়া জুড়ে লিয়াম শুধু একজন মানুষকেই আপন ভাবে এবং গুরুত্ব দেয়, সেই মানুষটাকে আধাম নির্মমভাবে মাটি চাপা দিয়েছে। পলকে মনিবের চোখে দেখত লিয়াম। মনিবের আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করেছে এবং করবে। আধামকে ধ্বংস করতে তার নষ্ট বিবেক ক্ষোভে জ্বলে উঠেছে। সেদিন পলকে বারবিকিউ করার বর্ণনা দেওয়া রেকর্ডিং লিয়াম শুনেছে। ম্যাক্স রসিয়ে রসিয়ে ব্যক্ত করেছে 3 জানুয়ারিকে কিভাবে নিশ্চিহ্ন করেছে ভার্জিনিয়ার বাংকারে। পলকে মারতে সামুরাই তরবারি ব্যবহার করেছে আধাম। সূক্ষ্ম হেসে লিয়াম লম্বা কাগজে মোড়ানো তরবারিটা উন্মুক্ত করে বাচ্চা মেয়েটার হাতের কনুইয়ে চালিয়ে দিল। বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল 5 আঙ্গুল সহ অর্ধেক হাত। দুটো বাচ্চার চিৎকারে যেন দুনিয়া ধসে পড়ার উপক্রম। আয়েশা রান্নাঘর থেকে দৌড়ে এসে এহেন দৃশ্য দেখেই কাঁপতে লাগলো। পাগলের মতো বলতে লাগলো, ভাইজান মইরা যাইবো মাইয়ারা দেখলে। এইটুকু বলে আয়েশা ধপাস করে লুটিয়ে পড়লো ফ্লোরে। একটা কাচের প্লেট আয়েশার হাত থেকে পড়ে গুঁড়ো গুঁড়ো হতে সময় লাগলো না। কাইলি হুড়োহুড়ি করে দৌড়ে লিভিং রুমে এসেই থমকালো। সিরিয়াস কিলার লিয়ামকে দেখে আত্মাটা বুঝি ফুরুত করে উড়াল দিয়েছে দেশের বাইরে। কাইলি যেভাবে দৌড়ে এসেছিল সেভাবে দৌড়ে গেল বেডরুমে। সারা শরীর কম্পিত মানিয়ে ফোন করলো মিস্টার জ্যাকসনের কাছে। বোনের রক্ত দেখে পূর্ণ সকল সাহস উধাও হয়ে গেছে এক লহমায়। গালাগালি কড়কড়ানি বন্ধ হয়ে ভয়ে গুটিয়ে গেল। বাচ্চাটা নিষ্কলুষ মুখখানি সাদা হয়ে গেছে আতঙ্কে। ইতিমধ্যে পাপড়ির ছোট দেহখানি টলে পড়েছে সাদা টাইলসে। বোনকে একবার ধরে উড়াল দিয়ে আম্মা আম্মা বলে মায়ের কাছে যেতে চাইলো, কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। আয়েশার পাশে ধাপুস করে পড়ে গেল পিচ্ছিটা। গেঞ্জির কাপড় ভেদ করে কাঁচের মোটা অংশ গেঁথে দিয়েছে পেটটায়। বেশি না কাটলেও রক্তের বন্যা বইয়ে গেছে 2 ভাই বোনের। তাজা তরল রক্তে মাখামাখি হয়ে গেল ফ্লোর। লিয়াম পৈশাচিক হাসি আর সেলফোনে ভিডিও করছে। কত আর্ত চিৎকার আর ভাঙচুর হলো, কিন্তু পূর্ণিমা কিছুই আজ করতে পারলো না। অনাগত সন্তানকে ধরে দেখতে না পারার দুঃখে এক দফা রোদন বিলাস শেষ করে ছেলে মেয়েকে বসিয়ে খাওয়ার জন্যে আস্তে আস্তে হেঁটে দরজায় আসতেই ঘোলাটে নেত্রপল্লবী দানবীয় মানবকে নজরে আসলো। কিছুক্ষণ বাদেই নয়ন ঝোড়ায় পরিষ্কার হলো ছেলে মেয়ের রক্তাক্ত দেহ। জননী বোধহয় শ্বাস নিতেও ভুলে গেল। সেই সাথে ভুলে গেল নিজের অসুস্থতা। তড়িৎ বসে ছেলেকে এক ঝটকায় কোলে নিয়ে বুকে ঢুকিয়ে নীরব আর্তনাদে আচ্ছন্ন হলো রমণী। বাবা বাবারে আমার চাঁদ, আমার চোখের মণি, আমার পাখি, আমার পূর্ণ বাবা। ছেলে নিভু নিভু চাহনি তখনও বিদ্যমান। ঠোঁট ফাঁকা করে আম্মা বলে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল নিভু নিভু চোখ দুটো। পূর্ণিমার নিঃশব্দ আর্তনাদ লিয়াম শুনতে পেল না। এক পাগল মা পূর্ণিমা, এক উন্মাদ জননী পূর্ণিমা ছেলের পেটে গেঁথে থাকা কাঁচটা সোজা মায়ের কলিজা বিদীর্ণ করেছে। ক্রন্দনরত দিশেহারা পূর্ণিমার আবছা আখিদয়ে কর্তৃত অর্ধেক হাতটা ধরা দিল। পর মুহূর্তেই রমণী শোকতাপ মিলিয়ে গেল অজানায়। মেয়ের মোমের মতো নরম শরীরটা একটু দূরে অবহেলায় পড়ে আছে। সামুরাই তরবারিতে রক্তের রেখা। ছেলেকে কাঁধে তুলে দাঁড়াতে নিলেই পেটে টান পড়লো। তা অগ্রাহ্য করে হামাগুড়ি দিয়ে বহু কষ্টে মেয়ের কাছে পৌঁছলো। কাটা হাতটা হাতে নিয়ে নিষ্প্রভ হয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল শুধু। নিষ্পাপ মেয়েকে কোলে নিতে কত কষ্ট হলো। এক সন্তানের মাথা কাঁধে রেখেছে, আর এক সন্তানের মাথা কোলে নিয়েছে। তুষার কন্যার কনুই থেকে চুইয়ে চুইয়ে রক্ত চড়ছে। পূর্ণিমা মাথা উত্তোলন করে বোকার মতো এক পলক চাইল লিয়ামকে। দৃষ্টি তার নিথর। যেদিন প্রথমবার কোনো স্বার্থ ছাড়াই পাপড়িকে দুধ পান করিয়েছে, সেদিন এই ডান হাতের আঙ্গুল দিয়ে সোনামণি স্পর্শ করেছিল পূর্ণিমার গালে। মমতা ঝরে পড়েছিল পূর্ণিমার। এত মায়া লাগলো যে আর পারল না মায়া থেকে বের হতে। একটু আগে পেটে হত্যা করা মেয়েটার জন্য যেই কষ্ট হয়েছিল, তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয়েছে এই দুধ মেয়ের জন্য। এই হাহাকারের চেয়ে পেটের না দেখা মেয়েটার জন্য হাহাকার কিছুই না। বিশাল দুনিয়াটা তমাচ্ছন্ন হয়ে গেল দুঃখী মায়ের কাছে। নিঃশব্দে কথা বের হয়, আমার তুষার কন্যা, আমার উজ্জ্বল নক্ষত্র, আমার মেয়ে আম্মু। আম্মু গো, অপদার্থ মা পাশে থেকেও তোমাকে প্রোটেক্ট করতে পারলাম না। খুব কেঁদেছিল নিশ্চয়ই।
খুব কেঁদেছিলে নিশ্চয়ই, আমি তো শুনতে পাই না আম্মু। আল্লাহ রে আল্লাহ, ও আল্লাহ। বুক চাপড়ে এসব বলতে থাকে বোবা নারী। তার পরনে সাদা ফ্রক যা রঞ্জিত হয়েছে রক্তস্রোতে। পূর্ণর কাছে ছুটে আসার সময় কাঁচা সেলাইয়ে খুব টান পড়ে যায় আর তখনই সেলাই ছুটে গিয়েছে। কাটা পেটের যন্ত্রণা ছাপিয়ে যেতে পারেনি শোকের যন্ত্রণা থেকে। পেটের ব্যথাটা গ্রাহ্যই করলো না বিষাদিনী রমণী। ফকফকে সাদা বিচ্ছিন্ন হাতটা ছুঁড়ে মারলো লিয়ামের মুখের উপর। কচি হাতের ফিনকি রক্ত লেপটে আছে নিষ্ঠুর পুরুষের মুখে। তুষার কন্যার তুলন নেই শরীর থেকে আলাদা হওয়া একটুখানি হাতটা পুতুলের বিচ্ছিন্ন অংশ হয়ে পড়ে রইল। লিয়াম স্থবির চেয়ে রয় আধামের অর্ধাঙ্গিনীর আননে। আকাশ সম রাগ, দুঃখ, কষ্ট, হতাশায় মেখে আছে নারীর মুখশ্রীতে। লিয়াম অচেতন মনে ফেলে দিল সামুরাই তরবারিটা। সেটা তুলে নিল পূর্ণিমা। এক কোপে লিয়ামের চামড়া শিলা ছাড়া আর কিছুই করতে পারেনি। নারীটির ভগ্ন শরীরে এত শক্তি ছিল না নির্দয় পুরুষের শিরচ্ছেদ করবে। মার্বেল পাথরের টাইলসে আলপনাই সেজেছে ব্লাড দিয়ে। পাপড়িকে বুকে চেপে হামাগুড়ি দিয়ে উঠতে চাইলেও সক্ষম হলো না। পরাস্ত হলো লোচন যুগল, পরাস্ত হলো শক্তি। যাতনার দহন তার বোধ কেড়ে নিয়েছে। ঝিজারের কাছে সেলাইয়ের ব্যথা তাকে নির্জীব বানিয়েছে। আদরের সন্তানদের বুকে ঠাঁই দিয়ে সোফায় হেলান দিয়ে হারিয়ে ফেললো চেতনা। সমস্ত কিছু ভিডিও হচ্ছে। লিয়ামের চিরচেনা পৃথিবীটা অচেনা হলো বিউটিফুল কুইনের সাক্ষাতে। কথা ছিল আদামের ওয়াইফ এবং কন্যা দুজনের হাত বিচ্ছিন্ন করা, কিন্তু আদামের ওয়াইফের রূপ দর্শনে লিয়াম তলিয়ে গেছে অজানায়। হাঁটু গেড়ে বসলো রমণীর সম্মুখে। আজ বাজে বাসনা উকি দেয়নি। অপবিত্র হৃদয়ে এক মুঠো নির্ভেজাল স্বচ্ছ অনুভূতি সৃষ্টি হলো তখনই, যখন ফোলা ফোলা চোখের পাতায় লালচে মুখশ্রীর অধিকারিণী সুদর্শনাকে দেখলো সে। শত শত গাঢ় সবুজ পত্রপল্লবের মাঝে কেবল একটিমাত্র গোলাপ যেন এই নারী। লিয়াম এ যাবৎ কত নারী দেখেছে, কতজনকে শয্যা সঙ্গিনী বানিয়েছে, কিন্তু কারো প্রতি বিমুগ্ধ নয়ন কাড়েনি। অপ্সরার ভেজা ভেজা চোখের পাপড়িতে অশ্রুকণা লেগে আছে। টসটসে গাল দুটো রক্তিম বর্ণ হয়ে রক্তাভ ধারণ হয়েছে। পাতলা মিহি অধর জোড়ার নাকের ডগা পাকা স্ট্রবেরির রূপ নিয়েছে। কোনো এক মুসলিম নারীর আননে ধ্বংস নামলো লিয়ামের সত্তা। মায়া লাগছে নাকি বুঝতে পারছে না। বিড়বিড় করে আওড়ায় লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই প্রেম, প্রথম দেখাতেই ভালো লাগা। এশিয়ান গার্লস এতটাও সুন্দরী হয়, মুসলিম নারীরা এতটাও মোহনীয় হয়। কাইলে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডেকেছি এবং দেরি হয়নি আসতে। জ্যাকসনও এসেছে তাড়াতাড়ি। লিয়ামের জীবনে অবিশ্বাস্য ঘটনাটি ঘটে গেল লিটল প্রিন্স নামক ফ্ল্যাটে। বিরহে ভেসে যাওয়া এক নারীর মোহনার জালে আটকে পড়ে নির্বোধ বনে গেল। কলুষিত করলো না এক মুহূর্তেই পছন্দ হয়ে যাওয়া স্পেশাল লেডিকে। লিয়ামের মতো মানুষের হৃদয়ে কাঁপুনি ধরিয়ে দেওয়া নারী কখনোই নর্মাল কেউ হতে পারে না। অপরিচিত সৈনিকের ন্যায় বাইরে চলে গেল লিয়াম। যেতে যেতে কল্পনায় ভাসিয়ে তুলল অপ্সরা রমণীর অত্যন্ত ঘৃণিত চাহনি। পারলে লিয়ামকে কুটি কুটি করে ফেলতো এমন একটা বিদ্রোহী ভাস্কর্য ছিল তার মাঝে। লিয়াম বের হচ্ছে আর জ্যাকসন আঙ্কেল ভেতরে ঢুকছে। লিয়ামের রক্তাক্ত মুখের অবস্থা দেখে জ্যাকসন আঙ্কেল কেঁপে উঠলেন এবং তা দেখতে পেলেন যা কল্পনাও করেননি। আদামের পরিবারটা শেষ। অ্যাম্বুলেন্সে করে হসপিটালে এনে দ্রুত সবাইকে ওটিতে নেওয়ার সময় সোলজারদের দেখা মিলল। রকি জেলখানায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। কাইলি হামাও করে কেঁদে ঢলে পড়ল জ্যাকসন আঙ্কেলের বুকে। দুর্যোগ ধেয়ে আসছে চারিদিক থেকে। মিস্টার জ্যাকসন চোখের পানি ফেলে দিলেন সন্তান সমতুল্য রকির দুরবস্থায়। ভিএম গ্রুপটাকে সন্তানের মতোই দেখেন। ওইদিকে মুয়াজ নীরব যুদ্ধ করেছে মিলিটারি ফোর্সের সাথে, বিশেষ করে বিচক্ষণ সৈনিক উইলিয়ামের সাথে। আদাম ছাড়তে চায় না মুয়াজকে, আর উইলিয়াম থাকতে দেয় না মুয়াজকে। সেলে কয়েদির সাথে অন্য কাউকে রাখা নিষেধ। কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে মুয়াজ গুরুত্ব দিচ্ছে আদামকেই। ব্ল্যাক ম্যাজিকে ক্ষণিকের জন্য আক্রান্ত হয়ে আদামকে স্বাভাবিক রাখা মুশকিল। মাঝে মাঝে আদাম নিজে ব্যালেন্স হারিয়ে ফেলে। মুয়াজকে ছাড়া অন্য কেউ কন্ট্রোল করতে পারে না আদামকে। একটা রক্তস্নাত সন্ধ্যা উপনীত হলো ধরণীতে। আজও বিশাল গগনে ঝলমলে চন্দ্র উঠবে, আজও কি জ্যোৎস্না হবে, আজও কি থই থই করে চাঁদনি রাত হবে।